গল্পকরণে আজকে পড়তে যাচ্ছি পিনাকি ভট্টাচার্যর লেখা স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রথম খণ্ড। স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটি চতুর্থ সংস্করণ থেকে পড়ছি। আগস্ট 2021-এ প্রকাশ করা হয় এবং প্রকাশনায় আহমেদ ময়েজ, হরপ্পা ইউকে থেকে প্রকাশ করা হয়েছে বইটি। এই বইটির লেখক পিনাকি ভট্টাচার্য। আমি শিওর আপনারা সবাই ওনাকে চিনেন। গত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেভাবে উনি বলিষ্ঠ ভূমিকা রেখে সরকারের প্রতিটি সেক্টরের দুর্নীতির বিষয় নিয়ে কথা বলেছেন, আপনারা সবাই ব্লগার পিনাকি ভট্টাচার্যকে চিনেন। ওনারই বই আমি আজকে পড়তে যাচ্ছি। বইটিতে উনি বাংলাদেশের ইতিহাস বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, সত্য ইতিহাস সেটা তুলে ধরার চেষ্টা করেছেন। আমার ধারণা আপনারা সবাই এটা উপভোগ করবেন। পিনাকি ভট্টাচার্য তার ভূমিকায় লেখেন, বাংলাদেশের ইতিহাস লেখার কাজ একেধারে বিপজ্জনক ও দুরূহ। বাংলাদেশের ইতিহাসে যে বয়ানগুলো হাজির আছে তার সিংহভাগ উদ্দেশ্যমূলক ও খণ্ডিত। এই খণ্ডিত ইতিহাসে বেশিরভাগ সময় ভীরুরা নায়ক আর বীরেরা ভিলেন বা খলনায়ক হিসেবে পরিচিতি পেয়েছেন। আমাদের রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অবদান যাদের সবচেয়ে বেশি, সেই তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজিরা আমাদের খণ্ডিত সেই ইতিহাসে হয় অনুপস্থিত, নয়তো উপেক্ষিত। আমাদের ইতিহাসে তথাকথিত সেকুলার বয়ান দাঁড়িয়ে আছে অসাম্প্রদায়িকতা আর হাজার বছরের বাঙালি ধারণার উপর ভিত্তি করে। সেই বয়ানে জমিদারি উচ্ছেদের লড়াইয়ের নেতৃত্বদানকারী মুসলিম লীগকে সাম্প্রদায়িক বিভেদকামী রাজনৈতিক দল হিসাবে উপস্থাপন করে বাতিল করে দেওয়া হয়েছে। সেই বয়ানে শেখ মুজিবের শাসনকাল ছিল স্বর্ণযুগ। তাহলে আসুন এবার এই বইয়ের হাত ধরে প্রবেশ করি সেই কথিত স্বর্ণযুগে। দেখে নিই কেমন ছিল সেই দিনগুলো। মুছে দেয়া আর ভুলিয়ে দেয়া সেই ইতিহাসের জগতে আপনাকে স্বাগত জানাই। গল্পের মতো করে লেখা সেই ইতিহাস আপনাকে কখনো বিস্মিত করবে, কখনো আতঙ্কিত করবে, কখনো বা কাঁদাবে। আর নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন এত রক্ত আর ত্যাগের বিনিময়ে যে স্বাধীন রাষ্ট্র গড়ার তৌফিক হয়েছিল, আমাদের তো কোনো আদিপাপে সেই রাষ্ট্রটা প্রায় ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। অতীতের ভুলগুলো জেনে আগামী প্রজন্ম নতুন এক ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলবে, এটাই হোক সবার আকাঙ্ক্ষা। পিনাকি ভট্টাচার্য। আজকে শুরু করছি প্রথম পর্ব। প্রথম অধ্যায়, প্রথম পরিচ্ছেদ, পাকিস্তানিদের আত্মসমর্পণ। 1971 সালের 16 ডিসেম্বর, সেদিন ছিল বৃহস্পতিবার। ঢাকার অদূরে ডেমরায় কিছুক্ষণ আগেই সূর্যোদয় হয়েছে। শীতের কুয়াশা ভেজা সকাল, আধার তখনও ভালোভাবে কাটেনি। দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রায় 800 সৈনিকের সঙ্গে 3 নম্বর সেক্টরের আরও কিছু মুক্তিযোদ্ধা সমাবেত হয়েছেন। কাক ডাকা এই শিশির সিক্ত শীতের ভোরে আধো আলো আধো অন্ধকারে ঢাকার দিকে মুক্তিযোদ্ধাদের এই দলটির মার্চ করে যাওয়ার প্রস্তুতি চলছে। এরই মধ্যেই খবর এসেছে পাকিস্তানি বাহিনী মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করতে যাচ্ছে। যদিও তখনও পর্যন্ত জেনারেল নিয়াজি নিজে থেকে আত্মসমর্পণের কোনো ঘোষণা দেননি, কিংবা মিত্রবাহিনীর সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি, তবুও পাকিস্তানি বাহিনীর পরাজয় যে অবধারিত সেটা সকলের মনে বদ্ধমূল ছিল। সকলের মধ্যেই বিজয়ের আনন্দের এক অনির্বচনীয় অনুভূতি। মুক্ত ঢাকায় প্রবেশের উত্তেজনায় যেন টকবক করে ফুটছে মুক্তিযোদ্ধারা। একে অন্যকে জড়িয়ে ধরছে অনেকের চোখে আনন্দ অশ্রু। 9 মাসের মরণপণ লড়াই তাহলে শেষ হলো। হঠাৎ তারা লক্ষ্য করলেন ঘন কুয়াশার বুক চিরে একটা সামরিক জিপ আসছে পূব দিক থেকে। সতর্ক হয়ে জিপটিকে লক্ষ্য করতে থাকলেন সবাই। জিপ একটাই, আর সেটা নির্ভয়ে আসছে দেখে সবাই ধরে নিল এটা মিত্রবাহিনীর সামরিক যান। আরও কাছে আসতেই দেখলেন তাদের অনুমান নির্ভুল। জিপে ভারতীয় বাহিনীর ব্রিগেডিয়ার শাবেং সিং, সামরিক পোশাকে পাকিস্তানি আর্মি স্পেশাল কমান্ডো ব্যাটালিয়নের মুক্তিযোদ্ধা মেজর হায়দারকে পাশে বসিয়ে ঢাকার দিকে যাচ্ছেন।
এই দুইজন বিজয়ী বীর ইতিহাসে সাক্ষী হতে জেনারেল নিয়াজের আত্মসমর্পণের দলিল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কিছুক্ষণ পরে দুজনেই বিজয়ের বেশে ঢাকায় প্রবেশ করবেন। শত্রুর সঙ্গে এই যুদ্ধে বিজয়ী হলেও কে জানত এর কয়েক বছর পরেই এই দুই বীর নিজ দেশে সহযোদ্ধাদের হাতে সামরিক অভিযানে নিহত হবেন। নিয়তি নির্ধারণ করে রেখেছিল মেজর হায়দার নিহত হবেন 1975-এর 7 নভেম্বর জেনারেল খালেদ মুশারফের সঙ্গে, আর সাবেক সিং নিহত হবেন 1984 সালের স্বর্ণ মন্দিরের ভেতরে শিখ সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা জর্নাইল সিং ভিন্দ্রানওয়ালের সঙ্গে। জেনারেল সাবেক সিং অবসর নেয়ার পর ভিন্দ্রানওয়ালের সামরিক উপদেষ্টা হয়েছিলেন। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে বিজয়ী বীরদের উপাখ্যানের সঙ্গে তাদের এ ট্র্যাজিক মৃত্যুর শর্তও কি লেখা ছিল? ঢাকা নগরী রক্ষার জন্য পাকিস্তানিদের কোনো সুগঠিত বাহিনী ছিল না। আত্মসমর্পণের আগে পদাতিক, প্রকৌশল, অর্ডিন্যান্স, সিগন্যাল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও সার্ভিস কোর নিয়ে মোট ফোর্স ছিল 12 কোম্পানি। এছাড়া প্রায় 1500 ইপিসিএএফ, 1800 পুলিশ ও 300 রাজাকার ও আলবদর মিলে পাকিস্তানের পক্ষে মোট সংখ্যা ছিল 5000। এই সৈন্যদের যুদ্ধ করার কোনো ইচ্ছাই ছিল না। তারা নিজ নিজ পজিশনে স্থবির নিশ্চল দাঁড়িয়েছিল এবং ছোট একটা চাপে ভেঙে পড়ার জন্য প্রস্তুত ছিল। ক্যান্টনমেন্টের বাদে বাকি ঢাকা শহর রক্ষার দায়িত্ব ছিল পাকিস্তান ব্রিগেডিয়ার বশিরের উপর। 15 ডিসেম্বরের সন্ধ্যায় তিনি জানতে পারেন মিরপুর সেতু অরক্ষিত অবস্থায় আছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা ফোর্স একত্রিত করে এক কোম্পানি সৈন্য দিয়ে 16 ডিসেম্বর সকালের দিকে মেজর সালামতকে তিনি মিরপুর ব্রিজের সুরক্ষার জন্য পাঠান। এদিকে 16 ডিসেম্বর সকালেও মিরপুর সেতু অরক্ষিত অবস্থায় আছে এই খবরটা মুক্তিবাহিনীর মাধ্যমে পৌঁছে যায় ভারতীয় কমান্ডো বাহিনীর কাছে। খবর পেয়ে তারা সকাল হবার কিছু আগেই ঢাকার দিকে রওনা হন। এদিকে পৌঁছাবার আগেই মেজর সালামত মিরপুর ব্রিজে অবস্থান নিয়ে নেন। ফলে সেখানে পৌঁছে কমান্ডো বাহিনীর প্রতিরোধের মুখোমুখি হয়। এই কমান্ডো দলকে অনুসরণ করে পেছনে আসছিলেন 101 কমিউনিকেশন জোনের জেনারেল নাগরা। তাদের অগ্রযাত্রা থেমে গেল সেতু থেকে কিছু দূরে। জেনারেল নাগরার বাহিনীর সাথে ছিলেন মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী স্বয়ং এবং কাদেরিয়া বাহিনীর চৌকস মুক্তিযোদ্ধাদের একটি অগ্রবর্তী দল। জেনারেল গান্ধর্ব সিং নাগরা আর জেনারেল নিয়াজি ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে কোর্সমেট ছিলেন, একসঙ্গে কমিশন পেয়েছিলেন এবং দুজনের বন্ধু ছিলেন। নাগরা নিয়াজিকে আবদুল্লাহ বলে ডাকতেন। আজ ভাগ্যের পরিহাসে দুই বন্ধু যুদ্ধরত দুই শিবিরে। এক বন্ধু পরাজিত, আরেক বন্ধু কিছুক্ষণের মধ্যেই বিজয়ের বেশে নগরে ঢুকবেন। নাগরা মিরপুরে আমিনবাজার ব্রিজের উপর থেকে নিয়াজিকে যে চিঠি লিখেছিলেন সেটি ছিল কোনো এক বন্ধুর কাছে লেখা বন্ধুর চিঠি। লিখেছিলেন, প্রিয় আবদুল্লাহ, আমি এখানে এসেছি, তোমার খেলা শেষ। আমি পরামর্শ দিচ্ছি আমার নিরাপত্তায় চলে আসো, আমি তোমার বিষয়টা দেখব। তোমার প্রতিনিধি পাঠাও। সকাল 9টায় চিরকুটটা জেনারেল নিয়াজির হাতে আসে। সেই সময় তার পাশে ছিল মেজর জেনারেল জামশেদ, মেজর জেনারেল রাও ফারমান ও রিয়ার অ্যাডমিরাল শরীফ। মেজর জেনারেল রাও ফরমান নিয়াজিকে ইংরেজিতে জিজ্ঞেস করলেন, আপনার কোনো রিজার্ভ বাহিনী আছে? জেনারেল নিয়াজি নিরুত্তর। রিয়ার অ্যাডমিরাল শরীফ পাঞ্জাবিতে কথাটা অনুবাদ করে বললেন, কুছ পারলে হে? থলেতে কিছু আছে কি? নিয়াজি বৃহত্তর ঢাকার রক্ষক জেনারেল জামশেদের দিকে তাকালেন। জেনারেল জামশেদ মুখে কিছু না বলে এদিক ওদিক মাথা নাড়লেন, যার অর্থ হল কিছুই নেই, শূন্য। ফরমান আর শরীফ তখন একসঙ্গে বলে ওঠেন, যদি তাই হয় তাহলে যান, যা সে করতে বলে গেল তা করেন গিয়ে। জেনারেল নিয়াজি জেনারেল নাগরাকে অভ্যর্থনা জানানোর জন্য জেনারেল জামশেদকে পাঠালেন। ঢাকা শহরের মতিঝিলে পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ কলোনি। টেলিগ্রাফের বিহারী প্রকৌশলী ইমতিয়াজ আলম খানের সরকারি ফ্ল্যাটে দূর থেকে ফজরের আজানের শব্দ ভেসে আসছে। আসসালাতু খায়রুন মিনান নাওম। আজানের শব্দ ভেদ করে দরজার উত্তেজিত করাঘাত। ইমতিয়াজ আলম খান দরজা খুলে দিতেই দেখলেন
বাঙালি প্রতিবেশী মোহাম্মদ আলী খান মাল্লুর উত্তেজিত চেহারা। মাল্লু সাহেব ধীরস্থির মানুষ, কিন্তু আজকের তার চেহারা উত্তেজনায় টকবক করছে। ইমতিয়াজ, তুমি খবর শুনেছ? কি খবর মাল্লু ভাই? আকাশবাণী থেকে বলছে পাকিস্তানি আর্মি আজ সারেন্ডার করবে। হু হু করে হেসে উঠে ইমতিয়াজ আলম খান বললেন, মাল্লু ভাই, আপনি আকাশবাণীর কথা বিশ্বাস করেন? তখন ইমতিয়াজ আলম খান ঘূর্ণাক্ষরেও বুঝতে পারেননি এটাই তার শেষ হাসি হতে যাচ্ছে, আর কয়েক ঘন্টার মধ্যেই তার জীবন উলটপালট হয়ে যাবে। আরে না, বের হয়ে দেখো, খুব নিচ দিয়ে ইন্ডিয়ান বিমান উড়ে যাচ্ছে। পাকিস্তানি আর্মির এন্টি এয়ারক্রাফট গানগুলো কোনো গুলিই ছুটছে না। ইমতিয়াজ আলম খানের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা রক্তস্রোত বয়ে গেল। মুখটা যত সম্ভব স্বাভাবিক রেখে বললেন, মাল্লু ভাই, এটা কিভাবে সম্ভব? ইন্ডিয়ান আর্মি তো ঢাকা পর্যন্ত এখনো পৌঁছাতে পারেনি, আর কার কাছে বা নিয়াজি সারেন্ডার করবেন? ইমতিয়াজ আলম খানের এই শীতল জবাব মোহাম্মদ আলী খান মাল্লুকে তৃপ্ত করতে পারল না। বিড়বিড় করতে করতে বাসায় ফিরে গেলেন তিনি। এরপর আর বিছানায় যাওয়া হয়নি ইমতিয়াজের। বারবার বারান্দায় গিয়ে দিগন্তে চেয়ে থাকছেন, কি যেন খুঁজছেন। অবশেষে সকাল 10টার দিকে সেই প্রতীক্ষিত আতঙ্ক বজ্রনিনাদে উড়ে এলো খুব নিচ দিয়ে। ভারতীয় ফাইটার জেট, এত নিচ দিয়ে যে পাইলটের চেহারা পর্যন্ত দেখা যাচ্ছে। নিচ থেকে কোনো গুলি নেই, কুণ্ডলি পাকে ধোঁয়া নেই, বোমা বর্ষণ নেই, কিন্তু প্লেনের পেটের ভেতর থেকে অসংখ্য টুকরো কাগজ উড়ে এলো। ঢাকার আকাশ ছেয়ে গেল লিফলেটে। বাংলা, ইংরেজি আর আরবিতে লেখা পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান। ঠিক 9:30টায় মিরপুর ব্রিজের দিক থেকে ঝড়ের গতিতে ছুটে আসা গাড়ির গর্জন শুনে মিরপুর ব্রিজের পশ্চিম প্রান্তে মৃত্যবাহিনীর সৈন্যরা উদ্বিগ্ন হয়ে ওঠে। পরক্ষণে মাটি কাঁপে কয়েক ঝাঁক গুলির শব্দ। 4-5টা মেশিনগান একসঙ্গে বিকট শব্দে গর্জে উঠে থেমে যায়। চকিতে ঘটে যাওয়া ঘটনার পর আবার থমথমে নীরবতা। গুলি ছুটতে দ্রুত ধেয়ে আসা দুটি গাড়ি নিশ্চল হয়ে যায়। মিত্রবাহিনীর ভুল ভাঙে। গাড়ি দুটো শত্রুর নয়, মিত্রবাহিনীর। গাড়িতে কোনো সাদা পতাকা বা কাপড় না থাকায় শত্রু ধেয়ে আসছে ভেবে মিত্রবাহিনীর সৈন্যরা গুলি ছুঁড়েছিল। পাকিস্তানি হানাদাররা আত্মসমর্পণ করেছে, এই দারুণ সংবাদটি পৌঁছে দিতে ঝড়ের বেগে ছুটে আসছিল ওরা। আসার পথে আনন্দের আবেশে কখন গাড়িতে সাদা পতাকার বদলে লটকানো সাদা জামাটা প্রচণ্ড বাতাসে উড়ে গেছে তা তারা জানতেও পারেনি। ভুল যখন ভাঙল তখন যা হবার হয়ে গেছে। 3 জন সঙ্গে সঙ্গে শহীদ। আমিনবাজার স্কুলের পাশে 2টি জিপে নিশ্চল হয়ে আছে। একটিতে 3 জনের মৃতদেহ। রক্তে জিপটা ভেসে গেছে, তখনও রক্ত ঝরছে। এত যন্ত্রণার মাঝেও আহত একজন জিপে স্টিয়ারিং ধরে বসেছিল। দারুণ সুখবরটা যত তাড়াতাড়ি দিতে পারবে ততই যেন সহযোদ্ধা হারানোর দুঃখ ও গুলির আহত হওয়ার নিদারুণ যন্ত্রণার উপশম হবে। আহত যোদ্ধার গলার স্বর জড়িয়ে আসা সত্ত্বেও যতদূর সম্ভব প্রত্যয় মেশানো কণ্ঠে বিজয়ের ভঙ্গিতে বলল, শত্রুরা আত্মসমর্পণে রাজি, তাদের দিক থেকে এখনই কোনো জেনারেল আসছে। যে মিত্র সেনা এই সংবাদ দিল তার হাঁটুর নিচের অংশ বুলেটে এফুর ওফুর হয়ে গেছে। তিনি তার ক্ষতস্থান 2 হাতে চেপে ধরে সর্বশেষ সংবাদ দিলেন। 2000 বছর আগের ইতিহাস যেন ভিন্ন পরিপ্রেক্ষিতে ও ভিন্ন পটভূমিতে জীবন্ত হয়ে উঠল। ম্যারাথন থেকে এসেন্স নয়, ঢাকা থেকে মিরপুরে গুলিবিদ্ধ যন্ত্রণাক্লিষ্ট দেহের দ্রুত নিঃশেষিত শক্তি শেষবারের মতো একত্র করে শত্রুর আত্মসমর্পণ তথা পূর্ণ বিজয়ের দারুণ সংবাদ দিলেন এ যুগের বীর সেনানী, এই শতাব্দীর ফিডি পাইডিস। আহত ও নিহতদের সরিয়ে নেওয়ার জন্য হেলিকপ্টার আনা হলো। হেলিকপ্টার আমিনবাজার স্কুলের পাশে পাকা বাড়ির সামনে মসজিদের মাঠে নামিয়ে আহত ও নিহতদের উঠিয়ে দেওয়া হলো। হেলিকপ্টার মির্জাপুর হাসপাতালের উদ্দেশ্যে উড়ে যাবার কয়েক মিনিট পর ঢাকার দিক থেকে মার্সিডিজ বেঞ্জ জিপে দখলকার পাকিস্তানি বাহিনীর একজন মেজর জেনারেল, 2 জন লেফটেন্যান্ট কর্নেল, 1 জন মেজর, 2 জন ক্যাপ্টেন ও কয়েকজন সিপাহী আত্মসমর্পণের আনুষ্ঠানিক পর্ব সারতে এলো। হানাদারদের পক্ষ থেকে
সিএএফ প্রধান জেনারেল জামশেদ আত্মসমর্পণের প্রথম পর্ব সারতে আসেন। মিত্রবাহিনী যথারীতি সারিবদ্ধভাবে দাঁড়াল। মেজর জেনারেল নাগরার বামে ব্রিগেডিয়ার সানসিং, তারপর ক্লের, সবশেষে কাদের সিদ্দিকী। জেনারেল সামরিক অভিবাদন জানিয়ে কোমর থেকে রিভলভার বের করে প্রসারিত 2 হাতে নাগরার দিকে বাড়িয়ে দিলেন। মেজর জেনারেল নাগরা বুলেট রেখে রিভলভারটি জামশেদকে ফেরত দিলেন। এরপর আগের মতো 2 প্রসারিত হাতে তার টুপি দিলেন। নাগরা লাইন থেকে বেরিয়ে জামশেদের টুপিটি কাদের সিদ্দিকের হাতে দিলেন। জেনারেল ফ্ল্যাগ নাগরার হাতে দিলে সেটা তিনি ব্রিগেডিয়ার সানসিংকে দিলেন। জেনারেল জামশেদ সবশেষে তার কোমর থেকে বেল্ট খুলে দিয়ে নাগরা তা ব্রিগেডিয়ার ক্লোরকে দেন। তিনি সাময়িকভাবে ব্যবহারের জন্য জামশেদকে আবার তা ফিরিয়ে দেন। মেজর জেনারেল নাগরার গাড়ি থেকে যৌথ বাহিনীর জেনারেল ফ্ল্যাগ খুলে তা পাকিস্তানি বাহিনীর মার্সিডিজ বেঞ্চে লাগিয়ে জামশেদকে নিয়ে সকলে অবরুদ্ধ ঘাঁটির দিকে এগোলেন। যৌথ বাহিনীর জেনারেল ফ্ল্যাগ উড়িয়ে মার্সিডিজ বেঞ্চ সকাল 10:05 নিয়াজির 14তম ডিভিশন সদর দপ্তরের সামনে এসে দাঁড়ায়। কর্নেল মেহতা এবং একজন পাকিস্তানি অফিসারকে পাঠানো হয় টঙ্গীতে। তাদের হাতে ছিল সাদা পতাকা, কিন্তু একটা ট্যাঙ্কের গোলা এসে আঘাত করে তাদের জিপে। জিপের আরোহী 4 জনই নিহত হন। টঙ্গীতে শেষ পর্যন্ত যুদ্ধ শেষ হয়েছিল বিকাল 4টার দিকে। জেনারেল নাগরা কয়েকজন সৈন্য নিয়ে ঢাকায় প্রবেশ করলেন সকাল 10:40। তিনি ঢুকলেন গৌরবের শিরোপা ধারণ করে। জেনারেল নিয়াজির অধিকৃত ঢাকার পতন ঘটল ঠিক তখনই। সকাল 9টা। সাকুরা রেস্টুরেন্টের সামনে ও পাশের গলিতে মুক্তিযোদ্ধাদের কয়েকটা দল জড়ো হয়েছে। বর্তমান কাজী নজরুল ইসলাম এভিনিউ ধরে দলে দলে পাকিস্তান আর্মি হেঁটে ক্যান্টনমেন্টে ফিরে যাচ্ছে। তাদের বাম হাতের বাজুতে সাদা কাপড় বাঁধা। আত্মসমর্পণের আগে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাকিস্তানি বাহিনীর অবশিষ্ট অংশকে একত্রিত করার জন্যই তাদের ক্যান্টনমেন্টে নেওয়া হচ্ছে। কে বলবে এই বিষণ্ণ, ভীত ও নতমুখ সেনারাই গত 9.5 মাস ধরে অবর্ণনীয় বিভীষিকা সৃষ্টি করেছিল সোনার বাংলায়। এদের সবার হাতেই রক্তের দাগ। 11টার দিকে শাহবাগের দিকে কাজী নজরুল ইসলাম এভিনিউ ধরে ধীরগতিতে আর্মির একটি কনভয় এগিয়ে এলো। কনভয়ের প্রথম জিপটি আমরা কাকডাকা ভোরে ডেমরা থেকে ঢাকার দিকে আসতে দেখেছি। সেই জিপে আছেন ব্রিগেডিয়ার সাবেক সিং আর মেজর হায়দার। কনভয়টি ডানে মোড় নিয়ে বিজয়ের বেশে নিউট্রাল জোন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে দাঁড়ালো। মেজর হায়দার আর সাবেক সিং অগ্রগতি দল নিয়ে ঢাকায় পৌঁছেছেন। তাদের মূল দায়িত্ব আনুষ্ঠানিকভাবে পাকিস্তানিদের আত্মসমর্পণের ব্যবস্থা করা। ধীরে ধীরে ইন্টারকন্টিনেন্ট হোটেল এলাকায় মিত্রবাহিনী আর মুক্তিবাহিনীর সংখ্যা বাড়তে থাকল। মুক্তিযোদ্ধারা এরই মধ্যে শাহবাগের রেডিও পাকিস্তান ভবন থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উড়িয়ে দিয়েছে। অবরুদ্ধ ঢাকায় স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা পতপত করে উঠছে। রাজপথে উৎফুল্ল জনতা মিত্রবাহিনী আর মুক্তিবাহিনীর সঙ্গে কোলাকুলি করছে। পাকিস্তানি সেনাবাহিনীর একটা দল সাকুরার সামনে দিয়ে হেঁটে ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিল। এমন সময় উৎসাহী জনতা তাদের ঘিরে ধরল প্রবল উত্তেজনায়। সবাই চিৎকার করে তাদের উদ্দেশ্যে বলতে লাগল, বল শালারা, জয় বাংলা। ওরা ভয়ে ভয়ে বলে উঠল, জুই বাংলা, জুই বাংলা। জনতা চেপে ধরে, শালারা শুদ্ধভাবে বল, জয় বাংলা। ওরা তাও বলে, জুই বাংলা, জুই বাংলা। কেউ কেউ ওদের সঙ্গে শুদ্ধ ভাষায় জয় বাংলা বলানোর জন্য হাতাহাতি শুরু করে দিল। এমন সময় কে যেন ফাঁকা ব্রাস্ট ফায়ার করল। সঙ্গে সঙ্গে গর্জে উঠল পাকিস্তানিদের হাতে থাকা অস্ত্র। উৎসাহী জনতা ছত্র ভঙ্গ হয়ে গেল। মিত্রবাহিনী ছুটে এসে পাকিস্তানিদের ঘেরাও করে ফেলল। অবস্থা বেগতিক দেখে পাক সেনারা অস্ত্র মাটিতে ফেলে চিৎকার করে বলতে থাকল, জুই বাংলা, জুই বাংলা। গোলাগুলিতে বেশ কয়েকজন হতাহত হয়। একজন ভারতীয় সেনা অফিসার ঘটনাস্থলে নিহত হন। পাকিস্তানি জেনারেল রাও ফরমান আলী তখন ইন্টারকন্টিনেন্টালেই ছিলেন। তিনি ভারতীয় কয়েকজন অফিসারের সঙ্গে শ্রদ্ধা নিবেদনের জন্য মৃত অফিসারের লাশের পাশে এসে দাঁড়ালেন। রাও ফরমান আলীকে দেখে জনতা আবার ফুঁসে উঠল।
স্লোগান উঠল। রাও ফরমানকে ঘিরে ধরল উত্তেজিত জনতা আর মুক্তিবাহিনী। মেজর হায়দার উত্তেজিত জনতা আর মুক্তিবাহিনীদের আটকালেন। সাবেক সিং ইংরেজিতে বলল, নো মোর ফাইট। রাও ফরমান আলীও বললেন, নো মোর ফাইট, পিস পিস পিস। বাংলাতেও বললেন, আর যুদ্ধ নয়, শান্তি শান্তি শান্তি। সেই সময় যান বাঁচানোর জন্য বাংলা বলার চেয়ে ভালো কোনো বিকল্প পাক সেনাদের গণহত্যার অন্যতম কুশীলব জেনারেল রাও ফরমান আলীর মাথায় আসেনি নিশ্চয়ই। 16 ডিসেম্বর সকাল 9:15টায় মিত্রবাহিনীর জেনারেল JFR জ্যাকব ভারতীয় বাহিনীর অধিনায়ক জেনারেল মানেকশর কাছে একটা ফোন কল পান। ফোনে মানেকশ সন্ধ্যার মধ্যে পাকিস্তানিদের আত্মসমর্পণ করানোর সকল ব্যবস্থা করতে তাকে নির্দেশ দেন। জ্যাকব বাংলাদেশের সশস্ত্র বাহিনী থেকে জেনারেল MAG উসমানী ও উপ অধিনায়ক উইং কমান্ডার AK খন্দকার যেন উপস্থিত থাকেন সেই ব্যবস্থা করতে নিজের দপ্তরকে ব্রিফ করে একটা হেলিকপ্টার নিয়ে যশোর থেকে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে নামেন। জ্যাকবের সঙ্গে আসেন আরেক শিখ অফিসার কর্নেল খারা। পাকিস্তান ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার বকর সিদ্দিকী জ্যাকবকে বিমানবন্দর থেকে জেনারেল নিয়াজির ঢাকা ক্যান্টনমেন্টের দপ্তরে নিয়ে আসেন। সেখানে কিছুক্ষণ আগে মেজর জেনারেল নাগরাও এসে উপস্থিত হয়েছেন। তখনও টঙ্গীসহ নানান অঞ্চলে যুদ্ধবিরতি অগ্রাহ্য করে পাকিস্তানি বাহিনী রক্তক্ষয়ী আক্রমণ চালাচ্ছিল। জ্যাকব সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নিয়াজিকে বললেন তিনি যেন এ লড়াই বন্ধের নির্দেশ দিয়ে একটা অর্ডার ইস্যু করেন। তখনও নানান জায়গা থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছিল ক্যান্টনমেন্টে। জেনারেল জ্যাকব ভারতের প্যারাসুট রেজিমেন্ট ও একটা পাকিস্তানি ইউনিট নিয়ে জেনারেল আরোরাকে রেসকোর্স ময়দানে গার্ড অফ অনার প্রদানের ব্যবস্থা করতে বলেন জেনারেল নাগরাকে। কর্নেল খারা আত্মসমর্পণের শর্ত জেনারেল নিয়াজিকে পাঠ করে শোনান। নিয়াজির 2 চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে থাকে। ঘরে নেমে আসে সুস্থার নীরবতা। যে দম্ভ নিয়ে অবর্ণনীয় অত্যাচার আর গণহত্যার নির্মম ইতিহাস তৈরি করেছিল পাকিস্তানি বাহিনী, জেনারেল নিয়াজির চোখের পানিতেই তা ভেসে যাবার কোনো কারণ ছিল না। পাকিস্তানি বাহিনীর জন্য আরও চূড়ান্ত অপমান অপেক্ষা করছিল। লাঞ্চের সময় হয়ে যায়। জ্যাকবকে সঙ্গে নিয়ে জেনারেল নিয়াজি আর্মি মেসে লাঞ্চ সারতে যান। তাদের সঙ্গী হন ব্রিটিশ অবজারভার এর সাংবাদিক গ্যাভিন ইয়াং। মুরগির রোস্ট দিয়ে মেইন কোর্সের স্বাভাবিক খাবার পরিবেশন করা হয়েছে। পাকিস্তানি অফিসাররা স্বাভাবিকভাবে খোশ গল্প করতে করতে দুপুরের ভোজ সারছেন। জেনারেল জ্যাকব আর কর্নেল খারা এক কোণে দাঁড়িয়ে দেখছেন। দ্য ভিঞ্চি এই ছবিটি আঁকলে হয়তো তার নাম দিতেন দ্য লাস্ট লাঞ্চ। ভিঞ্চি না থাকলেও খ্যাতিমান সাংবাদিক গ্যাভিন ইয়াং ছিলেন। তিনি পরদিন ব্রিটিশ অবজারভার এর লাঞ্চ নিয়ে বিশাল নিউজ করলেন। তার শিরোনাম ছিল দ্য সারেন্ডার লাঞ্চ। লাঞ্চ সেরে জেনারেল নিয়াজিকে নিয়ে জেনারেল জ্যাকব বেলা 3টার দিকে তেজগাঁও এয়ারপোর্টে যান জেনারেল আরোরাকে রিসিভ করার জন্য। এর মধ্যেই নানান দিক থেকে মুক্তিযোদ্ধারা ঢাকায় ঢুকে পড়তে শুরু করেছে। চারদিক থেকে হালকা অস্ত্রের বিভিন্ন গুলাগুলির শব্দ ভেসে আসছে। নিয়াজিকে বহনকারী গাড়িকে সশস্ত্র মুক্তিযোদ্ধারা আটকে দেয়। কেউ কেউ গাড়ির বনেটের উপরে ঝাঁপিয়ে পড়ে। শিখ অফিসার তার পাগড়ি বাঁধা মাথা গাড়ি থেকে বের করে বলেন, নিয়াজি ভারতীয় সেনাবাহিনীর হাতে বন্দী, তাদের এভাবে বাধা দেয়া মুক্তিবাহিনীর উচিত হচ্ছে না। মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীকে চিনতে পেরে নিয়াজিকে ছেড়ে দেয়। এয়ারফিল্ডে নিয়াজিকে নিয়ে পৌঁছলেও বিপদ কাটে না। অসংখ্য মুক্তিবাহিনীর সদস্য ঢাকায় পৌঁছে গেছে, কিন্তু তখনও পর্যাপ্ত ভারতীয় সেনা ঢাকায় এসে পৌঁছায়নি। এই পরিস্থিতিতে নিয়াজিকে অক্ষত কিভাবে রেসকোর্স ময়দানে নিয়ে যাওয়া হবে, তখন সেটা বড়ই দুশ্চিন্তার বিষয়। এরই মধ্যে এয়ারপোর্টে এক ট্রাক বোঝাই মুক্তিযোদ্ধা এসে দাঁড়ায়। জ্যাকব প্রমাদ গোনেন। ঝটপট সেই ট্রাক থেকে 3জন সশস্ত্র মুক্তিযোদ্ধা নেমে আসেন। সামনে 2জনের পেছনে সুশস্ত্রমণ্ডিত চেহারার এক যুবক জ্যাকব আর নিয়াজির দিকে দৃঢ় পদক্ষেপে হেঁটে আসতে থাকেন। যুবকের কাঁধে মেজর জেনারেল র্যাঙ্ক ব্যাজ লাগানো আছে। কাছে আসতেই জ্যাকব তাকে চিনলেন। তিনি কাদের সিদ্দিকী, যিনি তার বীরত্বের জন্য ইতিমধ্যেই বাঘা কাদের নামে খ্যাত হয়েছেন। দেশের মধ্য থেকে শত্রু বাহিনীর অস্ত্র কেড়ে নিয়ে এক বিপুল শক্তিধর বাহিনী গড়ে
যুদ্ধ করেছেন এই যুবক। জ্যাকব নিয়াজিকে পেছনে রেখে কাদের সিদ্দিকের দিকে এগিয়ে যান। তিনি কাদের সিদ্দিককে বলেন, আত্মসমর্পণের জন্য নিয়াজিকে বেঁচে থাকতে হবে। জেনারেল নিয়াজি নির্লজ্জের মতো কাদের সিদ্দিকের দিকে হাত বাড়িয়ে দেন। নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন বাঘা কাদের। ভারতীয় কমান্ডার নাগরা কাদের সিদ্দিককে দুবার বলেন, টাইগার, পরাজিতদের সঙ্গে হাত মেলাও। কাদের সিদ্দিকী বলেন, নারীর সম্ভ্রম হরণকারী খুনির সঙ্গে হাত মেলালে আবদুল্লাহ আমাকে ক্ষমা করবেন না। পেছন ঘুরে কাদের সিদ্দিকী দৃঢ় পদক্ষেপে ট্রাকের দিকে ফিরে যান। মুক্তিবাহিনীর তরফ থেকে কে থাকবেন আত্মসমর্পণ অনুষ্ঠানে সেটা তখনও স্থির হয়নি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানী আছেন রণাঙ্গন পরিদর্শনে। যিনি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার উজ্জ্বল গুপ্ত আর বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রবকে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে সিলেটে মুক্ত এলাকা পরিদর্শনে গেছেন। 13 ডিসেম্বর উসমানী এই সফরে পরিকল্পনা করেন। যুদ্ধ পরিস্থিতি যেভাবে অগ্রসর হচ্ছে এবং চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে, তাতে এখন মুক্তিযোদ্ধাদের সর্বাধিনায়কের বাইরে যাওয়া ঠিক হবে না। এই মর্মে মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক একে খন্দকার পরামর্শ দিলেও উসমানী সেটা কর্ণপাত করেননি। 13 ডিসেম্বর বিকালে মুক্ত হয়েছে কুমিল্লা। একটা M8 হেলিকপ্টারে ব্রিগেডিয়ার গুপ্তের তত্ত্বাবধানে কুমিল্লা পৌঁছেছেন শেখ কামাল, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, জেনারেল উসমানী আর মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল M.A. রব। বিশ্রামের জন্য কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছে সবাই হতভম্ব। উসমানী সাহেবকে হাত বাড়িয়ে রিসিভ করেছেন কয়েকজন ভারতীয় বাঙালি। একে একে তারা পরিচয় দিলেন, আমি মুখার্জি, IAS, আমি গাঙ্গুলি, IPS ইত্যাদি। ওনারা বললেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে তারা গতকাল এখানে পৌঁছেছেন। কুমিল্লা মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা শহরের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার সমন্বয় করবেন। 16 ডিসেম্বর সকালে ব্রিগেডিয়ার গুপ্ত জানালেন, আজ ঢাকায় পাকিস্তানের সেনারা আত্মসমর্পণ করবে। আশ্চর্য, উসমানী সাহেব একেবারে চুপ, কোনো কথা বলছেন না। জেনারেল উসমানীর ADC শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল জাফরুল্লাহ চৌধুরীকে বলল, স্যার কখন রওনা হবেন তা তো বলছেন না। জাফর ভাই, আপনি যান, জিজ্ঞেস করে সময় জেনে নিন। অধীর আগ্রহে আমরা সবাই অপেক্ষা করছি। ডাক্তার জাফরুল্লাহ জিজ্ঞেস করায় উসমানী সাহেব ইংরেজিতে বললেন, ঢাকার পথে রওনা হওয়ার জন্য কলকাতা থেকে প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের কোনো নির্দেশ পায়নি। আপনাকে অর্ডার দেবে কে? আপনি তো মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। জাফরুল্লাহ বললেন, যুদ্ধক্ষেত্রে আমি সর্বসেরা, কিন্তু মূল আদেশ আসে মন্ত্রিসভা থেকে, প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদের বরাতে। বিষণ্ণ মুখে বললেন জেনারেল উসমানী। তিনি আসন্ন ঢাকা পতনের সংবাদ জানেন এবং প্রবাসী সরকারের নির্দেশের অপেক্ষা করছেন। সঙ্গীদের অস্থিরতা দ্রুত বাড়ছে আর বাড়ছে। শেখ কামাল বারবার ডক্টর জাফরুল্লাহকে চাপ দিচ্ছেন, আবার ভালো করে বুঝিয়ে বলে উসমানী সাহেবকে রাজি করাতে ঢাকা রওনা হওয়ার জন্য। ঘণ্টাখানেক পর জেনারেল উসমানী অত্যন্ত বেদনাতাড়িত কণ্ঠে বললেন, আমার ঢাকার পথে অগ্রসর হওয়ার নির্দেশ নেই। আমাকে বলা হয়েছে পরে প্রবাসী সরকারের সঙ্গে একযোগে ঢাকায় যেতে। দিনক্ষণ তাজউদ্দিন সাহেব জানাবেন। গণতন্ত্রের আচরণে যুদ্ধের সেনাপতি প্রধানমন্ত্রীর অধীন, এটাই সঠিক বিধান। তিনি ব্রিগেডিয়ার গুপ্তকে ডেকে জিজ্ঞেস করলেন, সিলেটের কি অবস্থা? সিলেট ইজ ক্লিয়ার, ব্রিগেডিয়ার গুপ্ত জানালেন। তাহলে চলুন আমরা সিলেট যাই। সেখানে গিয়ে আমার বাবা মায়ের কবর জিয়ারত করব। শাহজালালের পুণ্য মাজারে আমার পূর্বপুরুষরা আছেন। জেনারেল উসমানী শেখ কামালকে ডেকে সবাইকে তৈরি হতে বললেন। আধ ঘন্টার মধ্যে হেলিকপ্টার উড়ল আকাশে। নিরুদ্রব যাত্রা সিলেটের পথে। পরিষ্কার আকাশ, হেলিকপ্টারের যাত্রী জেনারেল উসমানী ও তার ADC শেখ কামাল, মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল M.A. রব MNA, রিপোর্টার আল্লামা, ব্রিগেডিয়ার গুপ্ত, ভারতীয় 2 পাইলট এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। কেউ কথা বলছে না, সবাই নীরব। আতর্কিতে একটা প্লেন এসে হেলিকপ্টারের চারদিকে চক্কর দিয়ে চলে গেল।
হঠাৎ গোলা বিস্ফোরণের আওয়াজ, ভেতরে জেনারেল রবের আর্তনাদ। পাইলট চিৎকার করে বললেন, উই হ্যাভ বিন অ্যাটাকড। রবের উরুতে গোলার আঘাতের পরপরই তার কার্ডিয়াক অ্যারেস্ট হল। ডাক্তার জাফরুল্লাহ এক্সটার্নাল কার্ডিয়াক মেসেজ দিতে শুরু করলেন। পাইলট চিৎকার করে বললেন, ওয়েল ট্যাঙ্ক হিট করেছে, তেল বেরিয়ে যাচ্ছে, আমি বড়জোর 10 মিনিট উঠতে পারবো বলে গুনতে শুরু করলেন। 1 2 3 20 30 40 50 59 60, 1 মিনিট গান। এভাবেই পাইলট মিনিট গুনছে, উদ্বিগ্ন ও চিন্তিত পাইলট। ধীরস্থিরভাবে পাইলটের আসনে বসা অন্য পাইলট ওসমানী সাহেব লাফ দিয়ে উঠে ওয়েল ট্যাঙ্কের কাছে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, জাফরুল্লাহ, গিভ মি ইয়োর জ্যাকেট। ডাক্তার জাফরুল্লাহর গায়ের জ্যাকেটটা ছুঁড়ে দিলে ওসমানী সাহেব ওটা দিয়ে ওয়েল ট্যাঙ্কের ফুটো বন্ধের চেষ্টা করতে থাকলেন। ইংরেজিতে বললেন, ভয় পেও না বাচ্চারা, আমি সিলেটকে আমার হাতের তালুর মতোই চিনি। যে বিমানটি থেকে নিখুঁতভাবে হেলিকপ্টারের অয়েল ট্যাঙ্কার গুলি ছোড়া হয়েছিল তা পাকিস্তানের ছিল না, এটা নিশ্চিত। পাকিস্তানের সব বিমান কয়েকদিন আগে ধ্বংস হয়েছে কিংবা গ্রাউন্ডেড করা হয়েছে, তাই আক্রমণকারী বিমানটি ভারতীয় হবার সম্ভাবনা সবচেয়ে বেশি। গোলা ছুড়ে সেটা হয়তো গুয়াহাটির পথে চলে গেছে। জেনারেল ওসমানী চিৎকার করে নিচে একটা জায়গার দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, এখানে নামো, শত্রুর গুলির স্বাদ নেওয়ার জন্য আমাকে প্রথমে নামতে দাও, যদি কোনো শত্রু এখানে থেকে থাকে। এই বলে তিনি তরুণের মতো হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নামলেন। হঠাৎ গ্রামবাসী এসে ওসমানী সাহেবকে ঘিরে ধরল। দুশ্মন আইছে রে বাপ, দুশ্মন আইছে, দুশ্মন রে ধর। পরক্ষণে ভালো করে তাকিয়ে দেখে হঠাৎ চিৎকার করে উঠল, আমাদের কর্নেল সাহেব রে। গ্রামবাসী জেনারেল ওসমানীকে ঘিরে নাচতে শুরু করল। জনতার বিজয় উল্লাসে যেন জেনারেল রবের ঘুম ভাঙল। তিনি চোখ খুলে তাকালেন, সবার মুখে হাসি। সিদ্ধান্ত হয়েছে মুক্তিবাহিনীর পক্ষে মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক একে খন্দকার আত্মসমর্পণের সময় ঢাকায় উপস্থিত থাকবেন। তিনি তখন অফিসে ছিলেন না, তাকে চারদিকে খোঁজা করতে কলকাতার নিউ মার্কেটের কাছে পাওয়া যায়। সেখান থেকে তাকে দমদম এয়ারপোর্টে চলে যেতে বলা হয়। তিনি তখন সিভিল ড্রেসে ছিলেন, তাই সামরিক পোশাক পরার সময় পাননি। পরিকল্পনা হয়েছে দমদম থেকে বিমানে আগরতলা গিয়ে আগরতলা থেকে হেলিকপ্টারে আসা হবে ঢাকায়। ঢাকার বিমানবন্দরে বিমান ল্যান্ড করার অবস্থা ছিল না, ইতিমধ্যেই ভারতীয় বিমান বাহিনীর আক্রমণে তা বিধ্বস্ত হয়েছে। দমদম এয়ারপোর্টে একে খন্দকার দেখেন মিত্রবাহিনীর কমান্ডার জেনারেল আরোরার সস্ত্রীক বিমানে উঠছেন। আরোরা তার স্ত্রীকে নিয়ে ঢাকায় আসছেন তা ভারতীয় বাহিনীর জেনারেল জ্যাকব জানতে পারেন আরোরার স্ত্রী ভান্তি আরোরার কাছ থেকে। মিসেস ভান্তি আরোরা গর্বভরে জেনারেল জ্যাকবকে জানিয়েছিলেন তিনি আত্মসমর্পণের অনুষ্ঠানে আরোরার পাশেই থাকবেন। রণাঙ্গনে স্ত্রীকে নিয়ে না আসার জন্য জ্যাকবের অনুরোধ আরোরা পাত্তা দেননি। তিনি তার সামরিক জীবনের সবচেয়ে শৌর্যমণ্ডিত অধ্যায়ের জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছেন। স্ত্রীকে রণাঙ্গনে নিয়ে যাওয়াটাও তার অংশ। তিনি সেদিন কলকাতা থেকে গাঢ় কালো কালির একটা সেফারস কলমও কিনেছিলেন আত্মসমর্পণের দলিল স্বাক্ষরের জন্য। বিকাল 4টায় 5টি MI-4 ও 4টি এলুয়েট হেলিকপ্টার বহর ঢাকায় ল্যান্ড করে। এই বহরে বেগুনি রঙের শাড়ি পরিহিতা মিসেস আরোরার সঙ্গে ছিলেন জেনারেল আরোরা, এয়ার মার্শাল ধাওয়ান, ভাইস অ্যাডমিরাল কৃষ্ণন, জেনারেল স্বগত সিং আর মুক্তিবাহিনীর উপ অধিনায়ক উইং কমান্ডার একে খন্দকার। জেনারেল জ্যাকব আর জেনারেল নিয়াজি তাদের অভ্যর্থনা জানানোর জন্য এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ছিলেন মেজর হায়দার আর সাবেক সিং। এয়ারপোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়েছে মিত্রবাহিনী। তেজগাঁও থেকে সরাসরি জিপের বহর ভারতীয় ও বাংলাদেশি সেনা কর্মকর্তাদের নিয়ে রমনার দিকে রওনা দেয়। রাস্তায় জনতার উপচে পড়া ভিড়, কনভয়ের গতিস্লথ। জিপের আরোহীরা লক্ষ্য করেন চারদিকে হাজার হাজার উচ্ছ্বসিত মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। সকলের চোখে মুখে অপার আনন্দ। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী এই অবরুদ্ধ ঢাকা শহরে আজ মুক্তির আনন্দ। পথে পথে তারা ঘিরে ধরেছেন মুক্তিযোদ্ধাদের, হাত মেলাচ্ছেন, সহোদরের মতো বুকে জড়িয়ে ধরছেন। মুহুর্মুহু উল্লাসে ফেটে পড়ছেন সবাই।
এক অপার্থিব আনন্দ তাদের চোখে মুখে। মেজর হায়দারের জিপটি ভিড় ঠেলে অনেক সামনে এগিয়ে গেল। বিকাল প্রায় 4:45। মিত্রবাহিনী আর পাকিস্তানি সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের কনভয় রেসকোর্সের পাশের রাস্তায় পৌঁছায়। রমনায় ততক্ষণে জনতার ভিড়, সেই ভিড় ঠেলে সামনে এগোনো মুশকিল। নিয়াজির দিকে বর্ষিত হচ্ছিল বিভিন্ন গালি ও তিরস্কার। নিয়াজিকে জনতা ছিনিয়ে নিয়ে যায় কিনা সেই আশঙ্কা সবার। মিত্রবাহিনীকে দিয়ে একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হলো। ভিড় ঠেলে এগিয়ে এলেন রাইফেল কাঁধে ঝোলানো কালো চামড়ার জ্যাকেটের কলার উঁচিয়ে এক সুপুরুষ মুক্তিযোদ্ধা, মেজর এটিএম হায়দার। এই কালো জ্যাকেটটা মেজর হায়দারের খুব প্রিয়। পাকিস্তানি বাহিনীতে থাকার সময় পাকিস্তানের ল্যান্ডিকোটাল মার্কেট থেকে কিনেছিলেন। গত এপ্রিলে কিশোরগঞ্জ ব্রিজ ভাঙ্গার সময় যখন কয়েক ঘন্টার জন্য কিশোরগঞ্জের বাসায় গিয়েছিলেন, তখন তার ছোট বোন আরেক মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সিতারা অন্য কয়েকটা কাপড়ের সঙ্গে এই জ্যাকেটটাও তাকে দিয়েছিলেন। একপাশে জেনারেল আরোরা, মাঝে নিয়াজিকে রেখে মেজর হায়দার ভিড় ঠেলে নিরাপত্তা বেষ্টনীর ভেতরে ঢুকলেন। এরপর এগিয়ে গেলেন আত্মসমর্পণের টেবিলের দিকে। ঢাকা ক্লাব থেকে একটা টেবিল আর দুটো চেয়ার আনা হয়েছিল। সেখানে বসলেন দুই কমান্ডার, একজন বিজয়ী আর একজন বিজিত, পরাজিত। টেবিলে রাখা হয় আত্মসমর্পণের দলিল। অনেক শখ করে কিনে আনা কলম এগিয়ে দেন জেনারেল আরোরা। স্বাক্ষর করতে গিয়ে জেনারেল নিয়াজি দেখলেন কালি আসছে না। দুবার ঝাঁকিয়ে নিয়ে আবার চেষ্টা করায় অবশেষে কালি এলো। এই চরম অসম্মানের দলিল স্বাক্ষর করার সময়ে নিয়াজির গলা শুকিয়ে যাওয়া স্বাভাবিক ছিল। সঙ্গে সঙ্গে কলমের কালিও হয়তো শুকিয়ে গিয়েছিল। আত্মসমর্পণের দলিলে প্রথম স্বাক্ষর করেন জেনারেল নিয়াজি, তারপর স্বাক্ষর করলেন জেনারেল অরোরা। জেনারেল নিয়াজি দাঁড়িয়ে কাঁধ থেকে অ্যাপলেট খুলে ফেললেন এবং লেন্ডিয়ান সহ রিভলভার জেনারেল অরোরার হাতে তুলে দিলেন। জেনারেল নিয়াজির চোখে তখন অশ্রু। ঘড়ির কাঁটায় 4:55। এরপরে পরাজিত পাকিস্তানি বাহিনীর বাকি সকল সদস্য অস্ত্র সমর্পণ ও ব্যাজ খোলার আনুষ্ঠানিকতা পালন করলেন। ঢাকা শহরের সমস্ত বাড়িতে গাঢ় সবুজের মধ্যে হলুদ রঙের রাঙানো বাংলাদেশের মানচিত্র অঙ্কিত পতাকা উঠতে শুরু করল। রমনা রেসকোর্সের এই ময়দানেই শেখ মুজিব 7ই মার্চে তার ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন, 7 কোটি বাঙালিকে দাবায় রাখতে পারবা না। কি অপূর্ব সংযোগ! সবকিছুই ঠিকঠাক হলো, কিন্তু মিসেস ভান্তি অরোরার জন্য আরেকটা অতিরিক্ত চেয়ার ছিল না। ভারতের সামরিক ইতিহাসে অভূতপূর্ব ঘটনাটি ঘটল না? পাকিস্তানি জেনারেলের আত্মসমর্পণের সময় বীর ভারতীয় জেনারেল স্বামীর বাহলগ্না হয়ে থাকার স্বপ্নটা তার অপূর্ণই রয়ে গেল। একজন ফরাসি সাংবাদিক এগিয়ে এসে জেনারেল নিয়াজিকে জিজ্ঞেস করলেন, এখন আপনার অনুভূতি কি টাইগার? জবাবে নিয়াজি বললেন, আমি অবসন্ন। পাশে থেকে অরোরা জেনারেল নিয়াজির সমর্থনে এগিয়ে এসে বললেন, এক চরম বৈরী পরিবেশে তাকে এক অসম্ভব দায়িত্ব পালন করতে হয়েছে। কোনো জেনারেলই এই পরিস্থিতিতে এর চেয়ে ভালো করতে পারতেন না। পাকিস্তানের এককালে লৌহমানব ফিল্ড মার্শাল আয়ুব খান সেই রাতে ইতিহাসের সেই সমাপনী পর্বে তার রোজ নামচাই লিখলেন, বেদনাদায়ক হলেও বাংলার এই বিভাজন ছিল অবশ্যম্ভাবী ও অনিবার্য। বিপুল সংখ্যাগরিষ্ঠ জনতা এই কুহুকি বিশ্বাসে মজেছিল যে পশ্চিম পাকিস্তানেরা তাদের শত্রু। ভালো হতো যদি আমাদের শাসকেরা সময় মতো এটা উপলব্ধি করে ভারতের হাতে এর অস্ত্রোপচারের দায়িত্ব না দিয়ে শান্তিপূর্ণভাবে বাঙালিদের চলে যেতে দিত। দ্বিতীয় পরিচ্ছেদ, আত্মসমর্পণের পর। বিজয়ের আনন্দে উল্লসিত ঢাকার মানুষ দলে দলে এসে প্রথমে ভিড় জমালেন বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি 32 নম্বরে। এই বাড়ি থেকেই তাদের প্রিয় নেতা পাকিস্তানি শোষণের বিরুদ্ধে এক মহাকাব্যিক আন্দোলনের জন্ম দিয়েছিলেন। প্রিয় নেতা তখনও পাকিস্তানের কারাগারে বন্দী থাকলেও সেই বাড়িটি হয়ে উঠেছিল মুক্ত বাংলাদেশের প্রতীক। উল্লেসিত জনতার সঙ্গে যোগ দিয়েছিল মোহাম্মদপুরের আওয়ামী লীগের উর্দুভাষী বিহারি নেতা মোহাম্মদ আলাউদ্দিন। পুরো মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ করার কারণে স্বজাতি বিহারির কাছ থেকে তাকে লুকিয়ে পালিয়ে থাকতে হয়েছিল। আজ আলাউদ্দিনের চোখে মুখে মুক্তির আনন্দ।
প্রিয় নেতার বাসায় তিনি এসেছেন সেই আনন্দ সহযোদ্ধাদের সঙ্গে উদযাপন করতে। সকল অবরুদ্ধ আবেগমুক্ত হয়ে গগনবিদারী স্লোগানে মূর্ত হয়ে উঠেছে। মোহাম্মদ আলাউদ্দিনের কণ্ঠে সকলের মতো উচ্চারিত স্লোগান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ৩২ নম্বর থেকে ফেরার পথে হঠাৎ নরক নেমে এলো তার উপর। চড়া হলো উন্মুক্ত জনতা। শত্রুজ্ঞানে প্রকাশ্যে হত্যা করা হলো মোহাম্মদ আলাউদ্দিনকে। যাদের সতীর্থ মনে করতেন আলাউদ্দিনের জীবন প্রদীপ নিভে যাওয়ার আগে তিনি অবাক বিস্ময়ে তার বর্ণবাদী জিজ্ঞাসা দেখে অবর্ণনীয় কষ্ট নিয়ে চিরতরে চোখ মুদলেন। এরপর থেকে শুরু হলো বাংলাদেশের ১১০টি শহরে পরিকল্পিতভাবে হাজার হাজার উর্দু ভাষীকে হত্যা, ধর্ষণ আর তাদের সহায় সম্পদ লুণ্ঠনের ঘটনা। অনেক বাঙালি পরিবার কিছু ভীত বিহব্বল আর পলায়নপর অবাঙালিকে আশ্রয় দিয়েও অসংখ্য উর্দুভাষীর নির্মম হত্যা মৃত্যুকে রুখতে পারেননি। স্বাধীনতার উষালগ্নে এই নির্মম আর বিভৎসতা হত্যাকাণ্ড বিষয়ে স্বাধীন বাংলাদেশে এখনও কেউ তা স্বীকার করে লজ্জা বা দুঃখ প্রকাশ করেনি, এমনকি বামপন্থীরাও নয়। যদিও এই নিহত আর অত্যাচারিত বিহারিরা ছিল মূলত বামপন্থী দলের ট্রেড ইউনিয়নভুক্ত রেলওয়ে ও পাটকল শ্রমিক আর নিম্নপদস্থ কর্মচারী। আজ কেউ কি স্মরণ করে পাক ফ্যাশন টেলার্স নামের দোকান থেকে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা সেলাই করা হয়েছিল? সেই দোকানের অবাঙালি দর্জি মোহাম্মদ হোসেন, নাসিরুল্লাহ ও আব্দুল খালেক মোহাম্মদীর কথা। ঢাকা শহরে সেই সময় ৩ লাখের মতো বিহারি ছিল। মূলত মিরপুর আর মোহাম্মদপুরের বেশি বিহারি জনগোষ্ঠী থাকলেও সারা শহরেই ছড়িয়ে ছিটিয়ে বিহারিরা বাস করত। সংখ্যাগরিষ্ঠ বিহারি পাকিস্তান রাষ্ট্র ভেঙে যাক সেটা চায়নি। প্রত্যক্ষভাবে স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা করেছে বেশিরভাগ বিহারি। রাজাকার বাহিনীতেও বিপুল সংখ্যক বিহারিকে রিক্রুট করা হয়েছিল। ৯ মাসে তারা বিপুল উৎসাহে লুট, খুন, এমনকি পাকিস্তানি সেনাবাহিনীর সাথে গণহত্যায় অংশ নিয়েছে। এই জনগোষ্ঠীর উপর বাঙালিদের ঘৃণা সৃষ্টির মতো উপাদান অবশ্যই ছিল। রমনায় আত্মসমর্পণের মাঠ থেকে ফেরা উল্লসিত জনতার মিছিলগুলো থেকে স্লোগান উঠতে থাকল, ১টা-২টা পাকিস্তানি ধরো, সকাল বিকাল নাস্তা করো। এই সম্মিলিত ঘৃণা পাকিস্তানি সেনাবাহিনী বা বিহারি রাজাকারদের কিছু করতে না পারলেও নিরস্ত্র বিহারিদের উপর সকল জিজ্ঞাসা নিয়ে ঝাঁপিয়ে পড়ল। সেই রাতেই বিহারিদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হতে শুরু হলো সব জায়গায়। খুন, লুট ও বিহারি নারীদের ধর্ষণে মেতে উঠল উন্মুক্ত জনতা। মিরপুর ১ ও ২ নম্বরে বিহারি বসতি এলাকায় বিপুল অস্ত্রে সজ্জিত মুক্তিযোদ্ধারা ঢুকে পড়ল। অস্ত্রধারী বিহারি রাজাকারেরা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলেও কুলে উঠতে পারেনি। মুক্তিবাহিনী ৩০টি বাড়ি ডিনামাইটে উড়িয়ে দেয় আর যত্রতত্র গুলি ছুটতে থাকে। মাইকে ঘোষণা করা হয়, বিহারিরা বাঁচতে চাইলে ঈদগাহে জড়ো হও, সবাই ঈদগাহে জড়ো হও। তাদের উপর নির্বিচারে গুলি ছুঁড়ে অসংখ্য নিরস্ত্র বিহারিকে হত্যা করা হয়। ঈদগাহ মাঠের সবুজ ঘাসের রং পরিবর্তিত হয়ে যায় উজ্জ্বল লাল রঙে। একটি বিরচিত রাষ্ট্র বিপ্লবে অংশ নেয়া গণমানুষের বাহিনী এমন নির্দয়, নির্মম ও অসৈনিকোচিত গণহত্যায় বাঙালির বিজয়ের পালকে যে কালিমা লেপন করে গেল, তার দায় কেউ কখনো স্বীকার করেনি। বাংলাদেশের সকল ইতিহাস থেকে এই গণহত্যার ঘটনা মুছে দেওয়া হয়েছে কিংবা মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। স্বাধীন বাংলাদেশের জন্ম হল। যারা পাকিস্তান আন্দোলন করেছিলেন তাদের সবাই প্রবীণ। তাদের কারো কারো মুখে বিজয়ের আনন্দের বদলে বিজিতের বেদনার ছাপ পড়েছিল বটে, কিন্তু সেই বেদনার সোচ্চার বহিঃপ্রকাশ তারা ঘটাননি। এই প্রবীণদের মধ্যে যারা ভারতের শরণার্থী শিবিরে ছিলেন তারা নিঃশব্দে এই সময়টা পার করছিলেন। এ এক বৈপরীত্যপূর্ণ মানসিক অবস্থান। বিপরীতে শরণার্থী শিবিরে হিন্দু প্রবীণদের বিজয়ের উল্লাস প্রকাশের সীমা ছাড়িয়ে গিয়েছিল। শরণার্থী শিবিরে প্রবীণ মুসলমানদের বিপরীতে প্রবীণ হিন্দুদের উল্লাস যেন ছিল হারানো সম্পত্তির অধিকার ফিরে পাওয়ার উল্লাস। পাক সেনাদের আত্মসমর্পণের খবর শোনার সঙ্গে সঙ্গে তারা যেসব সোচ্চার উক্তি করে চলছিলেন তাতে কোনো রাজনৈতিক বিচার বিবেচনার প্রকাশ ছিল না, কিংবা ছিল না কোনো মননশীল সাংস্কৃতিক চেতনার প্রকাশ। একান্ত স্থূল স্বার্থ চেতনা কিংবা প্রতিশোধ স্পৃহাই তাদের এক একজনের কথাবার্তায় অনাবৃত হয়ে পড়েছিল। পাশের বাড়ির অমুক উদ্দিন
গত 24টি বছর ধরে তাকে জ্বালাতন করেছে, অমুক আলী তার জমি বেদখল করে রেখেছে, অমুক হোসেন তাকে অহেতুক নানা কথা শুনিয়েছেন। স্মৃতির ঝাঁপি থেকে ওইসব সাপের মতো কিলবিল করে বেরিয়ে আসছিল। উদ্দিন আলী হোসেনদের এবার রক্ষা নেই। দেশে গিয়ে তো ওদের হাতের নাগালে পাওয়া যাবে। দেশটা স্বাধীন হলো কাদের কৃপায়? আমাদের ইন্দিরা গান্ধী সাহায্য দিয়েছিল বলেই তো। না হলে বোঝো কত ধানে কত চাল। এই চিন্তার পরবর্তীকালে পল্লবিত হয়ে নানা সামাজিক ও রাজনৈতিক সমস্যার জন্ম দিয়েছিল। পাকিস্তানের আত্মসমর্পণের খবর কলকাতায় পৌঁছতেই কলকাতা উল্লাসে ফেটে পড়ল। চারদিকে বাজি ফুটছে, লোকজন রাস্তায় নেমে এসেছে। ইন্দিরা গান্ধীর ছবি নিয়ে একদল লোক সিপিএমের অফিস তছনছ করে দখল করে নিতে শুরু করল। কংগ্রেসের কাছে এটা ছিল ইন্দিরার বিজয়ের ইমেজ কাজে লাগিয়ে সিপিএমকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়নের একটা মৌকা। 17 ডিসেম্বর 1971 সকাল 8:10 স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকার রেডিও থেকে প্রথমবারের মতো ভেসে এলো মুক্তিযোদ্ধা ফতে আলী চৌধুরীর কণ্ঠস্বর। তিনি ঘোষণা দিলেন, এখন জাতির উদ্দেশ্যে কিছু বলবেন সেক্টর 2 এর কমান্ডার ইন চিফ মেজর আবু তাহের মোহাম্মদ হায়দার। ইতারে ভেসে এলো এক দীপ্ত কণ্ঠস্বর। আমি মেজর হায়দার বলছি, প্রিয় দেশবাসী, আমাদের প্রিয় দেশকে মুক্ত করা হয়েছে। আমাদের দেশ এখন মুক্ত। আপনারা সবাই এখন মুক্ত বাংলাদেশের নাগরিক। সকল গেরিলার প্রতি আমার নির্দেশ, আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। কোথাও যেন আইন শৃঙ্খলা বিনষ্ট না হয়। লুটপাট বন্ধ করতে হবে। এলাকায় এলাকায় পাহারায় ব্যবস্থা করতে হবে। যতদিন পর্যন্ত প্রবাসী বাংলাদেশের সরকার দেশে ফিরে দায়িত্ব না নেবেন, ততদিন পর্যন্ত গেরিলাদের যার যার এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। জনগণের প্রতি আমার আবেদন, আইন শৃঙ্খলা রক্ষা করুন। আল বদর, আল শামস, রাজাকার ও দালালদের ধরিয়ে দিন। নিজ হাতে আইন তুলে নেবেন না। একইভাবে 17 ডিসেম্বর 1971 বিকাল 4:30 মেজর হায়দার, মুক্তিযোদ্ধা ফতে আলী চৌধুরী, মুক্তিযোদ্ধা আতিকুর রহমান, মুক্তিযোদ্ধা আলম, মুক্তিযোদ্ধা শহীদ সহ আরও কয়েকজন মিলে ডিআইটি ভবনে টিভি সেন্টারে পৌঁছেন। শামসুল হুদা চৌধুরী, শাহাদাত চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, শৌখিনা আক্তার সহ আরও কয়েকজনের সহযোগিতায় ফতে আলী চৌধুরীর ঘোষণার পর মেজর হায়দারের বক্তব্য প্রচারিত হয়। পরে তার বক্তব্যটি ইংরেজি স্ক্রিপ্ট পাঠ করেন মুক্তিযোদ্ধা আতিকুর রহমান। আত্মসমর্পণ নিয়ে আলোচনায় সাব্যস্ত হয় 16 ডিসেম্বর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হলেও জেনারেল নিয়াজি ও তার বাহিনী তখনই অস্ত্র সমর্পণ করবে না। জেনারেল জ্যাকব 18 ডিসেম্বর পর্যন্ত তাদের অস্ত্র রাখার অনুমতি দেন। ফলে পাকিস্তানি বাহিনী যুদ্ধবন্দী হলেও ঢাকা সেনানিবাসে তাদের অবস্থান ছিল সশস্ত্র। এক অদ্ভুত পরিস্থিতি। পাকিস্তানি সৈন্যদের এই ভীতি খুব অবাস্তব ছিল না। তারা জানত তাদের কৃতকর্ম বাঙালিরা কখনো ক্ষমা করবে না। পাকিস্তানি বাহিনীকে সামনাসামনি পেলে মুক্তিযোদ্ধারা তাদের আস্ত রাখত না। পাকিস্তানি বাহিনীর বিপর্যয় সম্পর্কে জেনারেল আরোরা 17 ডিসেম্বর বলেছিলেন, মেঘনা ও মধুমতি নদীর মধ্যবর্তী অঞ্চলে তাদের অবস্থান কেন্দ্রীভূত করলে আমার মনে হয় তারা আরও কয়েক মাস টিকে থাকতে পারত। 3 দিন পর 19 ডিসেম্বর ঢাকা সেনানিবাসে গলফ মাঠে অস্ত্র সমর্পণ করে পাকিস্তানি বাহিনীর 30,000 সৈন্য। তাদের পক্ষে নেতৃত্ব দেন মেজর জেনারেল রাও ফরমান আলী। মিত্রবাহিনীর পক্ষে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল স্বগত সিং অস্ত্র গ্রহণ করেন। অফিসার্স হুঁশিয়ার, হাতিয়ার বাহার জামিন। পাকিস্তানি স্থলবাহিনীর মেজর জেনারেল জামশেদ কমান্ড দেবার সঙ্গে সঙ্গে বেলা 10:45 ঢাকা ক্যান্টনমেন্টের গলফ মাঠে সবুজ ঘাসের উপর 478 জন পাকিস্তানি অফিসার তাদের অস্ত্রগুলো সাজিয়ে রাখলেন। এরপর এক পা পিছিয়ে গিয়ে অ্যাটেনশন হয়ে দাঁড়ালেন। ভারতীয় সেনাবাহিনীর কয়েকজন অফিসার গিয়ে অস্ত্রগুলো কুড়িয়ে নিলেন। নানা ধরনের অস্ত্র, পিস্তল, রিভলভার, এলএমজি, স্ট্যানগান। ডিসেম্বরের সূর্যের দিকে মুখ করে ম্রিয়মান বিষণ্ণ মুখে ক্যান্টনমেন্টের দিকে তাকিয়েছিলেন পাক বাহিনীর দীর্ঘদেহী জেনারেল রাও ফরমান আলী। ঠিক সেই মুহূর্তে ক্যান্টনমেন্টের বিভিন্ন ইউনিটে তার বাহিনীর 30,000 পরাজিত সৈন্য নিজেদের হাতিয়ার সমর্পণ করছিল। সেদিনে বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর প্রধান
লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরও বলেন, ভারতীয় বাহিনীর প্রয়োজনে অতিরিক্ত সময় বাংলাদেশে অবস্থান করবে না। কিন্তু প্রয়োজনীয় সময় কোনটা, সেই বিষয়ে তিনি কিছুই বলেননি। মুক্তিযুদ্ধ এবং পাক ভারত যুদ্ধ সংক্রান্ত সমস্ত দলিলে উল্লেখ আছে, সেদিন থেকে বাংলাদেশে প্রায় 1 লাখ পাকিস্তানি সৈন্য ভারতের যুদ্ধবন্দী হয়। এমনকি সিমলা চুক্তিতেও 1 লাখ সৈন্যের কথা বলা হয়েছে। ভুট্টো নানান বক্তব্যে 96,000 সৈন্যের কথা উল্লেখ করতেন, কিন্তু ইস্টার্ন কমান্ডে পাকিস্তানের নিয়মিত বাহিনী সংখ্যা ছিল মাত্র 34,000। রেঞ্জার্স, স্কাউট, মিলিশিয়া ও বেসামরিক পুলিশ মিলিয়ে আরও 11,000। সব মিলিয়ে ইস্টার্ন কমান্ডের সদস্য সংখ্যা ছিল 45,000। ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর, সামরিক আইন প্রশাসকের কার্যালয়, ডিপো, প্রশিক্ষণ ইনস্টিটিউট, ওয়ার্কশপ ও ফ্যাক্টরি প্রহরায় নিয়োজিত ব্যক্তি, নার্স, মহিলা ডাক্তার, পাচক, ধূপা, নাপিত সহ হিসাব করলেও এই হিসাব বড়জোর 55,000-এ পৌঁছে। 45,000-এর বাইরে যাদের ধরা হয়েছে তারা বেসামরিক কর্মকর্তা, কর্মচারী, মহিলা ও শিশু। তবুও এই 1 লাখ পাকিস্তানি সেনার কথা কেন প্রচারিত হয়েছিল সেটা এক বিষয়। অবশ্য উপরে উল্লেখিত হিসাব পাকিস্তানের পূর্বাঞ্চলীয় বিজেতা সেনাপ্রধান জেনারেল নিয়াজের দেয়া হিসাব। এমনকি ভারতীয় সংসদে 1972-এর 14 এপ্রিল পাকিস্তানি যুদ্ধবন্দীদের একতা হিসাব দাখিল করা হয়। সেইখানে সামরিক বাহিনী ও প্যারামিলিটারি বাহিনী সহ মোট 74,081 জন যুদ্ধবন্দীর একটা তালিকা দেয়া হয়। তবে পরে বলা হয় 704 জনের হিসেবে গরমিল আছে, আর সিভিলিয়ানদের বন্দির সংখ্যা 16,370 জন। পাকিস্তানি যুদ্ধবন্দীর সংখ্যা কোনোভাবেই 1 লক্ষ নয়। অন্য অনেক হিসেবের মতোই এই সংখ্যাটি এখনও অমীমাংসিত থেকে গেছে। নিজ বাহিনী লজ্জাজনকভাবে আত্মসমর্পণ করা সত্ত্বেও ওই দিন সন্ধ্যায় ইয়াহিয়া চূড়ান্ত বিজয় অবধি যুদ্ধ চালানোর সংকল্প প্রকাশ করেন। পাকিস্তানের সর্বত্র এই পরাজয়ের প্রতিক্রিয়ায় পরদিন 17 ডিসেম্বর ভাঙচুর, দাঙ্গা আর গণবিক্ষোভ শুরু হয়। পরাজিত পাকিস্তানি সেনাদের ভারতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয় 20 ডিসেম্বর। এই প্রক্রিয়া 1972 সালের জানুয়ারির শেষ পর্যন্ত চলে। এই বর্বর বাহিনীর পেছনে ফেলে যায় নির্মম ধ্বংস, নির্যাতন, রক্তপাত আর অপমানের ইতিহাস। হাম যা রাহা হ্যায় লেকিন বীজ ছোড়কার যা রাহা হ্যায়। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ভারতীয় সেনার প্রহরায় পরবর্তী গন্তব্যে যাওয়ার প্রাক্কালে হতাশ ও ক্ষুব্ধ এক পাকিস্তানি সেনা সমাবেত উচ্ছ্বসিত বাঙালিদের উদ্দেশ্যে কুৎসিত অঙ্গভঙ্গিতে এই কথাটাই বলেছিল। এই ছোট্ট কথার মধ্যেই লুকিয়েছিল 9.5 মাস ধরে বাঙালি নারীদের উপর স্মরণকালের সবচেয়ে নির্মম অত্যাচারের ইতিহাস, যা স্কুল ছাত্রী থেকে বিধবা বয়স্ক মহিলা, বস্তিবাসী নারী থেকে এলিট শহরে মধ্যবিত্তের কন্যাকেও বাদ রাখেনি। গল্পকরণে আপনারা এতক্ষণ শুনছিলেন পিনাকি ভট্টাচার্যের লেখা বাংলাদেশের স্বাধীনতার উপর বই স্বাধীনতা উত্তর বাংলাদেশ এর প্রথম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।